বাংলাদেশের সঙ্গে আমরা তিস্তা চুক্তি করলে অথবা গঙ্গার পানির সুস্থ বন্টন করলে পরে কী সিকিউরিটি রিস্ক আমাদের থাকতে পারে? হিন্দু হতে হবে মানে কি, যে সুগন্ধ বলছে না ধর্ম পরিবর্তন করতে হবে সবাইকে, মসজিদ কালচারালি তো সবাইকে আপনার হিন্দু হতে হবে। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে সবচেয়ে দীর্ঘ অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, প্রায় 2216 কিলোমিটার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদে দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও প্রায় 569 কিলোমিটার সীমান্ত অরক্ষিত ও বেড়াবিহীন রয়েছে। একটা জিনিস যা আমাদের অবকাঠামোর জন্য লোন দেওয়ার মতো, ঋণ দেওয়ার মতো একমাত্র দেশ হচ্ছে চীন। চীনের লাগবেই, চীনকে ছাড়া আমাদের বাজেট, এই আপা যেটা বলেছেন, বাজেট চালানো যাবে না। ব্রাহ্মণবাড়িয়ায় দুজন শিক্ষার্থীকে, এইচএসসি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে, বিএসএফ তাদেরকে গুলি করেছে। হঠাৎ করে সীমান্তে এরকম অস্থিরতার কারণটা কি মনে হয় আপা আপনার কাছে? আসলে বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার, আমাদের সীমান্ত, এটা তো সে অন্যান্য দেশ যেগুলি আপনার এস্টাবলিশ দেশ তাদের বর্ডারের মতো না তো। এই বর্ডারটা আপনার খুব কমপ্লেক্স। এটা ঠিক একটা দুটো জায়গাকে যে ভাগ করে দিয়েছে সীমারেখা দিয়ে তা না, এটার মধ্যে অনেক কমপ্লেক্সিটি আছে। যেরকম ধরেন বর্ডারটা হ্যাজ বিকাম এ প্লেস টু ডেমনস্ট্রেট যে সভারেনিটি কার, আমার না তোমাদের। আমার বর্ডার ক্রস করলে আমি তোমাকে গুলি করব। সাধারণত ধরেন যেখানে পাকিস্তানে অবশ্য যে কাশ্মীরের যে লাইন অফ কন্ট্রোল, ওটাও এরকম খুব ভায়োলেন্ট টাইপের বর্ডার, কিন্তু পাকিস্তানের সঙ্গে যে ইন্ডিয়ার অন্যান্য জায়গায় বর্ডার আছে সেসব জায়গাতে এই সমস্ত ইনসিডেন্ট হয় না। এখানে অনেক কমপ্লেক্সিটি আছে, সভারেনিটির কমপ্লেক্সিটি আছে। তাছাড়া যেভাবে আপনার বর্ডারটাকে ভাগ করে দেওয়া হয়েছিল তাতে অনেক কমিউনিটি কিন্তু ডিভাইডেড হয়ে গেছে, কেউ ওপারে থাকে কেউ এপারে থাকে, একই ফ্যামিলির। তারপরে আপনার ওখানে আরও আছে, সেটা হলো যে আপনার সীমান্তে আপনার নানা রকমের ব্যবসা চলে, ড্রাগ চলে, তারপরে এই যে গরু স্মাগলিং চলে, এবং এই যে পেডলার যারা তারা বর্ডার ক্রস করে আবার চলে আসে। তারপরে সীমান্ত দিয়ে আপনার মহিলা নারী পাচার হয়। আমি তো একটা রিপোর্টে পড়েছি, আমি জানি না কারেক্ট কিনা, আমি যে প্রায় 200-র মতো মহিলা নাকি বর্ডার দিয়ে আপনার স্মাগল হয়ে যায়। এবং ইন্ডিয়ার যে সমস্ত কলকাতায়, বিশেষ করে কলকাতা এবং বোম্বে, যে আপনার ওরা তো কোঠা বলে, যে রেড লাইট এলাকা, সেখানে নাকি 4000-এর মতো বাংলাদেশি মেয়েদেরকে স্মাগল করে নিয়েছে, ওই ব্যবসায় লাগিয়েছে। আর এখানে মেয়েদেরকে যারা একটু বয়স্ক তাদেরকে নিয়ে যে আপনার ওই বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ দেয় এবং তাদের পাসপোর্ট কেড়ে নেয় এবং তালা দিয়ে রেখে তাদেরকে দিয়ে স্লেভের মতো আর কি। তো সেই জন্য আর ওই যে সীমান্তে আবার হাট আছে, অনেক জায়গায় হাট আছে, হাটের বেচাকেনা আছে। সীমান্তে আপনার ছিটমহল আছে, ছিটমহল কিন্তু আর একটা কমপ্লেক্স জায়গা। আপনার দিনের বেলা মনে হয় খুব নর্মাল, রাত্রে নামার সঙ্গে সঙ্গে মনে হয় একটা ভৌতিক পরিবেশ, ইলেকট্রিসিটি থাকে না, সেখানে ড্রাগ চলে, মদ চলে, গাঁজা চলে। সুতরাং আমাদের বর্ডারটার ব্যাপারে সবসময় আমরা দেখেছি যে এমনকি ডিজি লেভেল পর্যন্ত, বিএফএসের ডিজি, আমাদের ডিজি লেভেল পর্যন্ত মিটিং হয়েছে। সবসময় ইন্ডিয়া বলে যে না, এটা আর হবে না, এবং আমরা তাতে সন্তুষ্ট হয়ে যাই। এবারও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে আমরা সীমান্তে আর মানুষ হত্যা দেখতে চাই না। আর ইন্ডিয়ান হাই কমিশনার বিনয় ভার্মা বলল না না, আর হবে না। বলার পরের দিনই 2 জন মারা গেল। এই বর্ডারটা নিয়ে খুব সিরিয়াসলি দুই পক্ষের বসতে হবে। বসে এই যে আপনার অনেকগুলি কিন্তু উপন্যাস আছে, উপন্যাস এবং ছোট ছোট লেখা আছে এই বর্ডারের, মানে ওইখানকার কমিউনিটির লোকরা এই বর্ডারের কমপ্লেক্সিটির জন্য কিভাবে তারা ওখানে সাফার করে, বিশেষ করে মেয়েরা ওখানে আর কি। তো সেই জন্য আমার মনে হয় যে এটা আপনার সম্পূর্ণভাবে শুধু একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখলে পরে বর্ডারের সলিউশনটা হবে না। এটার ভিতরে যত রকমের কমপ্লেক্সিটি আছে সেগুলিকে অ্যাড্রেস করতে হবে। খালি এই শুভেন্দু আপনার কাঁটাতারের বেড়া দেবে, আমরা বলবো না কাঁটাতারের বেড়া দিলে পরে আমাদের লোক যায় না,
আমরা ডিনাই করব, তারা বলবে তোমাদের অনুপ্রবেশ হচ্ছে। বর্ডারটাকে নিয়ে কোনো সময় আমাদের ইন্ডিয়া পাকিস্তান সেরকম সিরিয়াসভাবে বসে নেই, বিশেষ করে ইন্ডিয়া, তারা বসে নাই এখানে। ওই জায়গাগুলিকে অ্যাড্রেস করতে হবে। এটার মধ্যে অনেক রকমের জটিলতা আছে। এটা একটা স্ট্রেট ফরওয়ার্ড বর্ডার তো না, আনলাইক অন্যান্য দেশে যে সমস্ত বর্ডার থাকে ওইরকম বর্ডার না এটা। এটার মধ্যে অনেক জটিলতা আছে। মানে সীমান্তের 150 গজ ভেতরে হবে না, কোন জায়গায় হবে, এটা এই নিয়ে তো একটি নিশ্চয়ই ঝামেলা আছে। সেই বিষয়গুলি অ্যাড্রেস করার কথা বলছেন আপনি নিশ্চয়ই। সেটা তো আছেই, আমি বলছি অন্যগুলি যারা কমিউনিটির একটা ইনভলভমেন্ট আছে ওখানে, দুই তরফে দুই বর্ডারের দুই পাশ থেকে কমিউনিটির ইনভলভমেন্ট আছে। সেটা সেটি অনেক সময় কাটা পড়ে যায় যে না, তারা ওই পারে যাচ্ছে বা চলে, অনেকে তো আসে বলে আমি এখান থেকে শাক করাতে এসেছি জি বর্ডার ক্রস করে। এখন তারপরে ছিটমহলের কথা বললাম, ড্রাগ একটা প্রবলেম, তারপরে গরু চুরির একটা প্রবলেম। সবচেয়ে বড় কথা হলো ওইখানে বর্ডারটা হ্যাজ বিকাম, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারটা হ্যাজ বিকাম এ শো পিস ফর টু কান্ট্রিজ, that who controls it, who is the sovereign in that border, এবং কার আইডেন্টিটি, ওইটা আপনার খুব ইম্পর্টেন্ট। তুমি বাংলাদেশি, তোমাকে আমি খুন করতে পারি, তুমি বাংলার, আমি ইন্ডিয়ান বিএফএস। আমি ইন্ডিয়ান বিএফএস কিন্তু ওগুলো বাঙালি না, ওটা কিন্তু উর্দু স্পিকিং। তো সেই জন্য এটাকে আপনার খুব সিরিয়াসলি একদম পিস বাই পিস বসে প্রত্যেকটা ইস্যু ধরে আপনার এটা নিয়ে আলোচনা হওয়া দরকার এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া দরকার। এর উপরে অনেক কিন্তু বই বেরিয়েছে, বাঙালিরাই লিখেছে, মানে বিদেশে থাকে তারা। তিনটা বই একজন রিভিউ করেছে, আমি দেখলাম, ইন্দো বাংলাদেশ বর্ডারের উপরে, খুব সাউন্ড একাডেমিক স্টাডি। এই স্টাডিগুলি, এই একাডেমিক স্টাডিগুলি করা দরকার, যে তারা কী কী প্রবলেম ওখানে আইডেন্টিফাই করেছে এবং সেগুলিকে ধরে দুই দেশের ভিতরে মানে একেবারে ওপেনলি, যেটাকে বলে হার্ট টু হার্ট, যে এটা আমার সমস্যা, এটা তোমার সমস্যা, অথবা এই জন্য এটা হচ্ছে, এবং সেই ইস্যুগুলিকে ধরে সেটেল করা দরকার। আপনার চমৎকার বক্তব্য শুনছিলাম আমরা। আমি এবার সাকিব আলীর কাছে আসতে চাই। সাকিব ভাই, আপনার কাছে আলোচনা যাবার আগে আমি একটি তথ্য উল্লেখ করতে চাই। প্রসঙ্গত মানে ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে সবচেয়ে দীর্ঘ অংশ পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, প্রায় 2216 কিলোমিটার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদে দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এখনও প্রায় 569 কিলোমিটার সীমান্ত অরক্ষিত ও বেড়াবিহীন রয়েছে, যেখান থেকে চোরাচালান অনুপ্রবেশের ঘটনার পরিসংখ্যান সব থেকে বেশি, এটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে। আপনার কাছে কি মনে হয় আসলে যে বেড়া দেওয়া নিয়ে যে দুই দেশের মধ্যে একটি, আপা বলছিলেন যে অ্যাড্রেস করা দরকার, বসার দরকার, এবং কার কতটুকু জায়গা, সেখানে মানুষেরও একটি বসবাস রয়েছে, সেই জায়গা নিয়ে আসলে আপনি সামনের অবস্থা কি দেখতে পাচ্ছেন? প্রথমত ধন্যবাদ। প্রথমত আমরা কিন্তু ডিমার্কেশন করে ফেলেছি। আমাদের যে ভারতের সাথে বাংলাদেশের যে বর্ডার, যেটা অনেক সময় অনেকটা ডিমার্কেটেড ছিল না, ছিটমহল ছিল, ছিটমহলগুলোর এক্সচেঞ্জ হয়ে গেছে। শুধু মোটামুটিভাবে বোধহয় আমাদের বোধহয় 7-8 কিলোমিটার ছাড়া বাকি জায়গাটা আমরা সব ঠিকঠাক হয়ে গেছে, সেটেলড। এখন আপনি যেটা বলছেন 594 কিলোমিটার তার কাটা লাগানো হয়নি, 569 কিলোমিটার তার কাটা লাগানো হয়নি, অরক্ষিত বলা যাবে না। সেখানে কিন্তু বিএসএফ এর গার্ড থাকে, তবে ওদের নিয়ম অনুযায়ী যে রাজ্য সরকার যে আছে, রাজ্য সরকারকে জমিটা আপনার দিতে হয় কেন্দ্রীয় সরকারকে। তো কেন্দ্রীয় সরকার আপনার যখন আপনি তো জানেন যে বর্ডার তো কেন্দ্রীয় সরকারের অধীনে, তো কেন্দ্রীয় সরকার ওইটা এই মমতা ব্যানার্জি থেকে পায় নাই। এর আগে নাকি সিপিআইএম এর থেকেও নাকি এর আগে কেন্দ্রীয় সরকার পায় নাই। সুতরাং দিস ওয়াজ আ লং ড্রন প্রসেস। সো সেই হিসাবে অবশ্যই শুভেন্দু অধিকারী এখন হয়তো দিয়ে দিবেন 594 কিলোমিটার দিয়ে, 69 কিলোমিটার দিয়ে দিবেন এবং ওরা তার কাটা লাগাবে। আমার বিষয়টা হচ্ছে যে তার কাটা দিলে বাংলাদেশের মানুষের কি খুব ক্ষতি হবে? আমরা একটু দেখি কি ব্যাপারটা, আমাদের বর্ডারে কি চলে। আপাতত বললেন যে বর্ডার, যেটা বললেন যে আপনার সে মনে আছে যে যখন রেড ক্লিফ যখন সেই বর্ডার করে তখন বলেছিল যে মানে আপনার মানে বেডরুম আর আপনার ধরেন শোয়ার ঘর আর রান্নাঘরের মাঝখান দিয়ে চলে গেছে হচ্ছে বর্ডার, এবং পরিবারের অর্ধেক, বাড়িটার অর্ধেক আপনার ওইদিকে অর্ধেক এদিকে, এরকম তো ছিল। এবং আমাদের এটা হচ্ছে সবচাইতে ঘন বসতিওয়ালা বর্ডার, পৃথিবীতে এত ঘনবসতি আর কোথাও নাই।
সুতরাং আপনি কিন্তু অন্য জায়গার কি করেন সেটার সাথে আপা যেটা বলছেন, আপনি ধরেন যে যেখানে মরুভূমির মধ্যে বর্ডার যেরকম ভাবে আপনি দেখবেন সেটা তো এখানে দেখবেন না। সো এখানে আপনার মানুষের প্রতি এক ধরনের মমত্ববোধ থেকে এই জিনিসটা দেখা উচিত, কিন্তু সেটা দেখা হয় না। এবং কেন দেখা হয় না আমি একটু বলতে চাই যে আপনি আমাদের একটা কলোনিয়াল স্টাডিতে একটা কথা আছে না, যে মেট্রোপল, কেন্দ্র এবং প্রান্ত, কেন্দ্র এবং প্রান্ত। যেমন ধরেন আমরা ঢাকায় শহরে এখনো কথা বলছি, তার মানে আপনি মেট্রোপলিসে তো বসেন, আপনি মেট্রোপলিসের কথা বলেন, হ্যাঁ, আপা কিন্তু ন্যাশনাল লেভেল কথা বলতেছে। মানে আমরা কিন্তু এটা ইন এ ওয়ে যে কেন্দ্র কিন্তু সবকিছু মানে সারপ্লাসটা সে উদ্বৃত্তটা নেয়, আর প্রান্তিক যে মানুষগুলো আছে যারা বর্ডার পার্টে তারা কিন্তু প্রান্তিক মানুষ। সেই প্রান্তিক মানুষকে কিন্তু আমরা কিন্তু ইয়ে করি, আপনার মানে স্যাক্রিফাইস করে দিই। সো উনারা কলকাতায় বসে আছেন, শুভেন্দু অধিকারী সাহেব, আমি যে শুভেন্দু অধিকারীকে বলতে আমি এইভাবে বোঝাচ্ছি, মানে উনার মতো যতজন আছেন তারা যারা কলকাতায় বসে আছেন, কেন্দ্রে বসে আছেন, মানে ওয়েস্ট বেঙ্গলের কেন্দ্রে, সেখান থেকে তারা প্রান্তিক মানুষকে ব্যবহার করছেন। কেন? কারণ প্রান্তিক মানুষকে উনারা ব্যবহার করছেন যাতে আমাদের এখানে একটা অস্থিরতা থাকে। এই অস্থিরতা থাকার কারণটা কি আমি যদি বলি, আমার কাছে মনে হয় যে আপনি দেখবেন, আপা আমার থেকে অনেক 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 ভালো বলতে হবে, তবে পৃথিবীতে কি একটা জিনিস মনে রাখতে হবে যে ডোমেস্টিক পলিটিক্সের যে ডাইনামিক্স সেটাই কিন্তু ফরেন পলিসিকে প্রজেক্ট করে। ডোমেস্টিক পলিসি যে ডাইনামিক্সে যদি দেখা যায় যে কোথাও রেশিয়াল সুপ্রিমেসি ইজ দ্য মেইন আপনার ইয়ে আর কি থিওরি বা মেইন যেটা ইডিওলজি, যদি রেশিয়াল সুপ্রিমেসি হয় তাহলে আপনি দেখবেন যে তারা কিন্তু তাদের সাইডের বা অন্যান্যকে কিন্তু ছোট করতে চাইবে, না হলে তো সে সুপ্রিমেসি হচ্ছে না। সেটা আপনি ইটালি, মুসোলিনির ইটালি বলেন, সেটা আপনি হিটলারের জার্মানি বলেন। আমি ছোটবেলায় সত্যি কথা আপা কি মনে করবো জানেন, আমি এটা পাকিস্তানের মধ্যেও দেখছি। আমরা যখন 60s তখন বলা হয়তো উই দ্য মুসলিমস আর দ্য গ্রেটেস্ট পিপল, হ্যাঁ, এগুলো বলা হইতো। একটা পাকিস্তানি সোলজার সমান 10টা ভারতীয় সোলজার, এরকম প্রপাগ্যান্ডা ছিল আর কি। সো এইটাও কিন্তু তখন আমি এটাকে কিন্তু সাপোর্ট করতে পারি না, কিন্তু সেখান থেকে, এবং এখন তো অনেকেই বলে যে ইন্ডিয়াতে অনেকেই বলে যে পাকিস্তানাইজেশন হয়ে গেছে, মানে এনারা এখন রেশিয়াল সুপ্রিমেসি যাওয়ার কারণে বাঙালিদের সম্পর্কে এই কথাগুলা ওনাদের উপরে অ্যাটাকটা আসবেই বলে আমি মনে করি। এবং এই অ্যাটাকে প্রান্তিক মানুষকে অ্যাটাক করা সবচেয়ে সহজ। আমি আপনাকে বলি যে এই যে বর্ডার নিয়ে আপনি বলছেন যে এখানে ওই যে উনি যে বললেন যে গরুর স্মাগলিং, এই গরুর স্মাগলিং এর বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি তো যারা যারা এটা ক্যারি করে তারা না, নিশ্চয়ই তার পিছনে বড় বড় ব্যাপারী আছে, বড় বড় আপনার মানে কারবারি আছে। ওখানে আমি শুনলাম, আমাকে বলছিল যে বাংলাদেশের আপনার বর্ডারের চারিপাশে 460-এর উপরে আপনার ফেন্সিডিল কারখানা আছে। তাহলে 460 ফেন্সিডিল কারখানা কার আছে? এটা তো আপনার ওই মানে প্রান্তিক মানুষের না, সেটা হচ্ছে কি ওদের ওখানকার আপনার যারা ইলিট সেই সমস্ত লোকরা। এখন আমি ইয়াবাটিয়া বা অল দ্যাট ড্রাগস অ্যান্ড স্মাগলিং, সো স্মাগলিং এর বেনিফিশিয়ারি হচ্ছে ওদের ওখানকার ইলিটের একটা অংশ, আমি যেটা বলতে চাই। কিন্তু সুতরাং আমি মনে করি না ইন্ডিয়া ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম। আমি মনে করি ইন্ডিয়া অলওয়েজ ওয়েপনাইজেস ইচ অ্যান্ড এভরি প্রবলেম। তারা ওইটাকে দিয়ে আপনাকে বাড়ি মারতে চায়। সেটাই আপনি যেটি বলছিলেন যে আমি খুব অবাক হচ্ছিলাম, তাহলে তো আসলে কাঁটাতারের বেড়া দিয়ে খুব বেশি একটা লাভ কি? ওই যে বললাম যে আপনাকে এইটা বলা এবং এই ইস্যুটাকে দেখানো, সবচেয়ে বড় কথা কি ভাই শুনেন, আসলে তো পয়সা নাই। আসলে তো বড় বড় প্রবলেম হচ্ছে কি যে ওনারা কোনো ইয়ে করতে পারতেছে না, মানে আপনার ইন্ডাস্ট্রিকে রিলোকেট করাতে পারছে না ইয়েতে আপনার ওয়েস্ট বেঙ্গলে। আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গলের বেকারত্ব খুব হাই। সো ওই প্রবলেমগুলো সলভ করা অত্যন্ত ওইটাই দরকার, কিন্তু ওইটা করা কঠিন। সুতরাং ওনারা কঠিন কাজটা না করে ওনারা বাংলাদেশের উপরে এটা চাপায় দেয়, ডিস্ট্র্যাক্ট করুক, ডিফ্লেক্ট করুক। এই ওয়েপনাইজেশন এইটাই তো কেন্দ্র করছে। কি এটাই কি নরেন্দ্র মোদী করেন নাই? দ্য সেম থিং ইজ হ্যাপেনিং। আপনি দেখেন নরেন্দ্র মোদীর দেখেন যে যেই সময় উনি পাকিস্তান করলেন, যেই সময় উনি মেগা প্রজেক্ট দিয়ে বললেন যে উনারা খুব হয়ে যাবেন, মানে তৃতীয় লার্জেস্ট ইকোনমি হবে কয়েকদিন পরে, শাইনিং ইন্ডিয়া, তারপরে বললেন $5 ট্রিলিয়ন ইকোনমি হবেন। উনাদের প্রতিটা বছর, গত 5 বছর ধরে প্রতি বছর ওনাদের ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট কমতে সবাই বের হয়ে চলে যাচ্ছে। তার মানে ইন্ডিয়ার উপরে কিন্তু বিদেশিদের আস্থা নাই। বাংলাদেশের উপরে আরো নাই, সেটা আরেক জিনিস কথা, কিন্তু ইন্ডিয়ার উপরে নাই। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে অর্থনৈতিক সমস্যা আছে,
বেকারত্বের সমস্যা আছে, সেগুলোর থেকে যদি চোখ সরানোর জন্য মুসলমানকে একটা কমন এনিমি বানিয়ে দিছে। এবং এখানে আরেকটা বলে শেষ করতেছি, আমি অনেক সময় নিছি, সেটা হচ্ছে যে 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী যখন ইসরায়েল সফর করেন, তখন ইসরায়েল, আমি সরি এটা অনুষ্ঠান আপনাকে আগেও বলছি, আমি আবারও বলবো, এটা আমি বারবার বলতে চাচ্ছি এটা, যে তখন ইসরায়েল বলেছে যে তাদের একটা হেক্সাগন অ্যালায়েন্স আছে, এই হেক্সাগন অ্যালায়েন্সের নাম্বার 2 মেম্বার হচ্ছে ইন্ডিয়া, নাম্বার 3 হচ্ছে গিয়ে আপনার গ্রিস, নাম্বার 4 হচ্ছে সাইপ্রাস, তারপর বোধহয় ইউই আছে, আর আফ্রিকার থেকে বোধহয় ইথিওপিয়া আছে। তো এখানে এই হেক্সাগন অ্যালায়েন্সে আমি আরেকটা কথা, যে এই যে ইন্ডিয়ার সাথে ওনাদের যে এত বড় অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সের বেসিসটা কি? আমি যদি বলেন যে এই অ্যালায়েন্সের বেসিস হচ্ছে গিয়ে যে তাদের কমন এনিমি হচ্ছে মুসলিমস, বলা হয়েছে যে ইসরায়েল যেগুলো ওয়েস্ট ব্যাংক এবং গাজাতে যে সমস্ত টেকনিক তারা আপনার ইউজ করেছে সেগুলোই কাশ্মীরে করা হয়েছে। আমার কথা বলা, আমি এভাবে দেখছি যে বাংলাদেশের প্রতি যে এক ধরনের যে আপনার বিরোধিতা, সেটার পিছনে এই যে মুসলিম এবং রেশিয়াল কম্পোনেন্টটা, যেটা ইসরায়েলের সাথে ওনাদের অ্যালায়েন্সটাতে বোঝা যাচ্ছে, সেখান থেকে আমি বলছি যে দিস ইজ প্রবাবলি দ্য হোল পিকচার। জি, থ্যাংক ইউ, সরি ঠিক আছে, আপনি না চমৎকার করে আপনি ব্যাখ্যা দিচ্ছিলেন। আমি আপনার কাছে আবার আসবো, এই পর্যায়ে আমি আবার আপনার কাছে আসতে চাই। আপা, আমরা শুনছিলাম বেশ কয়েকবার মুসলিমের কথা তিনি বলছিলেন, যে একটি উদ্বেগ, বা আমরা দেখছি যে সেখানে মুসলমানদের উপরে বেশ অত্যাচার নির্যাতন করছে, এবং দেখলাম যে আমরা ছবি দেখেছি যে গরুর মাংসের দোকানও বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। আমি আলোচনা যাবার আগে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, হিন্দু খত্রে মে হ্যাঁ, ভারতের রাজনীতিতে এই যে একটি স্লোগান আছে, সেই স্লোগানে আমি ওদেরই একটি সংবাদ উল্লেখ করতে চাই। পঞ্চম শ্রেণীর পাঠ্য বই একটির দামই 1035। স্তম্ভিত অভিভাবক বললেন, কিছু বললেই শুনতে হবে হিন্দু খত্রে মে। এটি ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দে প্রকাশিত এক খবরের শিরোনাম। ঘটনাটা বিজেপি শাসিত কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহরের। সংবাদ প্রতিবেদনে আরও জানানো হয়, সেই অভিভাবক বলছেন, আর জিজ্ঞেস করবেন না হিন্দু খত্রে মে হ্যায়, কিছু বলতে গেলেই বলবে হিন্দু খত্রে মে হ্যায়, আর কোনো কথা নেই। একটি ধর্মের বিষয়ে টেনে আনা হয় সবসময়, আমরা দেখি হিন্দু মুসলিমের মধ্যে একটি। আপা, এই জায়গা থেকে কি বলবেন আসলে? হিন্দু মুসলিমের ভিতরে তো আপনার ধরেন এটার অনেক রকমের আপনার ব্যাখ্যা আছে। আমাদের সাবকন্টিনেন্টে যেটা বলে আর কি, যেটা ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে, এরকম একটা কথা। ব্রিটিশরাই কিন্তু এটা ছড়িয়েছে, ব্রিটিশদের তাদের ঐতিহাসিক যারা এখানে এসেছিল তারাই এটা রটিয়েছে আর কি, যে হিন্দু আর মুসলিম তো সাবকন্টিনেন্টে বহুদিন ধরে আছে। মুসলিমরা এখানে আসার পর থেকে তো আছে। আপনি দেখেন যখন সুলতানি মোগলদের পিরিয়ডে, অথবা আমাদের এখানে যখন সুলতানি হাজার বছর ধরে আমাদের তো, হ্যাঁ এটা ঠিক কথা যে হিন্দু ধর্মের মধ্যে একটা জিনিস আছে কি, যে জন্য ওরা আমাদের থেকে আলাদা, ওদের মধ্যে ছোঁয়াছাইয়ের ব্যাপার একটা আছে, জাত যাওয়ার ব্যাপার। মানে ছোট জাতকে ধরলে পরে জাত চলে যাবে, তার প্রায়শ্চিত্ত আমরা দেখেছি আমাদের ছোটবেলা। হ্যাঁ, এই জিনিসটার জন্য কিন্তু হিন্দু যারা ধর্ম পালন করে তাদের নিজেদের মধ্যে আবার ডিভিশন আছে, উঁচু জাত, ছোট জাত, বিয়ে হয় না, গোত্র, হ্যান ত্যান, খুব সোশ্যাল অর্ডারটা খুব কমপ্লেক্স আর কি। তো এই জিনিসটার জন্য একটা তো আছেই, আর একটা হলো যে আপনার এই কনস্ট্যান্ট আপনার এই যে ব্রিটিশ পিরিয়ডে যে একটা ব্রিটিশরা যে ইতিহাসটা লিখেছে এখানে হিন্দু মুসলিমের ব্যাপারে, প্রথম কথা তারা বলেছে যে গোল্ডেন পিরিয়ড ছিল ইন্ডিয়াতে, মানে প্রাচীন যুগে, সেই চন্দ্রগুপ্ত মৌর্য, আপনার অশোক, চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, এই প্রাচীন যুগে ইন্ডিয়া ছিল গ্লোরি। তারপরে যে মুসলিম যুগটা এসছে সেটা হলো আপনার বর্বর যুগ, মানে এরা বারবেরিয়ানস, এসে এখানে মন্দির ভেঙেছে, হ্যান করেছে, ত্যান করেছে। তারপরে ব্রিটিশরা এসেছে আপনার মানে মুক্তিদাতা হিসাবে, মানে হোয়াইট ম্যানস বার্ডেন, এদেরকে কী করে সভ্য করা যাবে। তো একটা থিওরি আছে যে এই বিষ বৃক্ষটা ব্রিটিশরাই বপন করে দিয়ে গেছে, এবং তারপরে এটাকে আপনার একটা ইডিওলজিক্যাল একটা এক্সপ্লেনেশনে চলে এসেছে।
আমরা যখন এই হিন্দুত্ববাদের ইয়েটা বলি, ফিলোসফিটা, এটা ধর্মের সঙ্গে মিক্স করে ফেলেছে এরা, কারণ এটাকে ধর্মের সঙ্গে মিক্স করলে ওটা আরও ফোর্সফুল হয়। এটার প্রথম উদ্যোক্তা হলো সাভাকার বলে এক ভদ্রলোক। 1925 সালে উনি এই থিওরিটা দিলেন যে এই এলাকাতে হিন্দুস্তান, এটা কিন্তু নেহেরুর ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইতেও আছে, যে হিন্দু প্রত্যেকের এখানে হিন্দু হতে হবে। হিন্দু হতে মানে কি, হিন্দুস্তান তো নামটা তো হিন্দুরা আনে নাই, এটা তো আপনার আলেকজান্ডার দি গ্রেটের সোলজাররা, আপনার ওই যে সিন্ধু নদীর অববাহিকায় যাদেরকে থাকতো সিন্ধ, ওখান থেকে এসছে। হিন্দু হতে হবে মানে কি, যে সুগন্ধ বলছে না ধর্ম পরিবর্তন করতে হবে সবাইকে, মসজিদ কালচারালি তো সবাইকে আপনার হিন্দু হতে হবে, ইন্ডিয়ান কালচার। ডিসকভারি অফ ইন্ডিয়াতেও আছে নেহেরু, যে এই যে ইন্দোনেশিয়া পর্যন্ত, ক্যাম্বোডিয়া, আফগানিস্তান, যেসব জায়গায় আপনার এই হিন্দু কালচার, ইন্ডিয়ান কালচার, তারা সবাই হিন্দু। পরে এটা আরও বেশি উনি যেটা বলেছেন ওয়েপেনাইজ করার জন্য ধর্মটাকে নিয়ে এসছে। আসলে হিন্দু ধর্মের সঙ্গে কিন্তু হিন্দুত্ববাদী হলো ইডিওলজির সেই মিল নাই। তারা হলো কালচারালি তোমার আমার মতো হতে হবে, তাহলে ইউ আর এ হিন্দু অ্যান্ড ইউ হ্যাভ এ রাইট টু স্টে হেয়ার। আরও একটা থিওরি আছে যে মুসলমানরা সব বহিরাগত, বাইরে থেকে এসছে। জবন, জবন মানে আমরা অবশ্য মুসলমান মনে করি, কিন্তু আসলে আলেকজান্ডার এর লোকদেরকেও তারা জবন বলতো, যে বাইরে থেকে এসছে এরা। তো এখন বহিরাগত তো আপনার এই যে যারা হিন্দু ধর্মাবলম্বী, তারা তো আর্য, তারা তো এখানে 4000 বছর আগে এই সাবকন্টিনেন্টে ঢুকেছে, তার আগে তো এখানে আদিবাসীরা ছিল, তারাও বহিরাগত। কিন্তু আমরা বহিরাগত কারণ আমরা বাইরে থেকে এসেছি। শুধু তাই না, আর একটা কারণ যেটা আছে, যে হিন্দু ধর্মের তো আপনার যে কোনো ধর্মের মধ্যে যেটা আছে অনেক রিফরমেশন হয়, খ্রিস্টানদের মধ্যে হয়েছে, অনেক সেক্ট হয়। তারপরে আপনার আমাদের ইসলামে অনেক সেক্ট আছে, তো শিয়া সুন্নি বাদ দিয়েও কিন্তু আছে, কাদিয়ানি আছে না, বাহাই আছে না, অনেক সেক্ট আছে। হিন্দু ধর্মের আপনার বৈদিক ধর্ম যেটা মানে আদি ধর্ম, সে আদি ধর্মে আপনার রিচুয়ালটা খুব বেশি ছিল, যেটাকে ওরা বলতো যজ্ঞ, মানে অনেক পশু এনে। ওই যে সেদিন একজন ভদ্রলোক টিভিতে বলছিল যে কে বলেছে যে হিন্দুইজমে মাংস খাওয়া নিষেধ, বৈদিক যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় সবাই খেত, মাংস খেত, খুব যজ্ঞ করত। তো সেটা এবং খুব রিচুয়ালিস্টিক, ব্রাহ্মণদের ভীষণ আধিপত্য। তো তখন কতগুলি প্রতিবাদী ধর্মের জন্ম হয়। সে প্রতিবাদী ধর্মের মধ্যে একটা হলো বুদ্ধিজম, জৈনিজম, তারপরে আজিবিক বলে একটা ধর্ম ছিল। আলটিমেটলি ওই সমস্ত প্রতিবাদী ধর্মগুলি এবং ওই প্রতিবাদী ধর্মগুলিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে বৈদিক ধর্মেরই পরিবর্তন হয়। তখন সেটা উপনিষদের যোগ আসে, দেবদেবীর পূজা, দেবী আপনার পার্সোনাল, আমার দেবতা হলো গণেশ, আর একজন বলবে দুর্গা, এই পার্সনিফিকেশন অফ দি গড এবং তার সঙ্গে একটা পার্সোনাল রিলেশনশিপ, এই পরিবর্তনটা আসে উপনিষদের যুগ থেকে। এবং এই প্রতিবাদী ধর্মের এগেনস্টে এই পরিবর্তনগুলি আসে এবং আলটিমেটলি অন্য সব ধর্মগুলিকে হিন্দুর কালচারাল ধর্মের মধ্যে আপনার অ্যাবজর্ব করে নেয়, একমাত্র ইসলামকে পারে নাই। যেরকম জৈন ধর্মের লোক কয়জন আছে ইন্ডিয়াতে এখন? নাই। আজিবিক বলে একটা ধর্ম ছিল প্রাচীন প্রতিবাদী ধর্ম, তারা এক্সিস্টেন্সই নাই। বুদ্ধিস্ট কয়জন আছে ইন্ডিয়াতে? একসময় যে পুরা ইন্ডিয়ায় অশক্ত, মানে দেশ বিদেশ পর্যন্ত। কিন্তু বৌদ্ধ ধর্ম তো আপনি দেখেন, কারণ সুবিধা হয়েছে কি হিন্দু ধর্মের একটা, সেটা হলো যেরকম গৌতম বুদ্ধ তো বলেন যে আমাকে তুমি পূজা করবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট গৌতম বুদ্ধের মূর্তি বানিয়ে পূজা শুরু হয়েছে উনি মারা যাওয়ার 500 বছর পরে, তার আগে পর্যন্ত কিন্তু মূর্তি বানাতো না। বৌদ্ধ একটা আরেকজন দেবতার রিইনকার্নেশন। প্রত্যেক হিন্দুর ঘরে দেখবেন আপনার বৌদ্ধর মূর্তি ধ্যান অবস্থায় আছে। তারপরে আপনার খ্রিস্টানদের জেসাস ক্রাইস্ট, তাকেও তাদের অ্যাবজর্ভ, ক্যাথলিকরা তো জেসাস ক্রাইস্ট প্র্যাকটিক্যালি পূজাই করে, ওই যে একটা ক্রসের মধ্যে টাঙ্গিয়ে সেখানে পূজাই তো করে, সেখানে গিয়ে তারা প্রার্থনা করছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মূর্তি নেই, সেখানে তো পূজা হচ্ছে না। এইখানে একটা বিরাট ক্লাশ।
এই সমস্ত কারণে আপনার হিন্দু আর মুসলমানদের মধ্যে আপনার যে কনফ্লিক্ট এসেছে, আলটিমেটলি এটা এমনভাবে সাইকোলজিক্যালি এফেক্ট করেছে। বিশেষ করে আপনার হিস্টোরিয়ানদের তো ভীষণ রোল থাকে এখানে। তারা যখন এখানে আর্যরা যখন এখানে এসেছে, তাদের যে আদিবাসী আমাদের এখানে যারা ছিল এবং যারা পরবর্তী পর্যায়ে আপনার কনভার্ট হয়েছে, তাদেরকে তারা বলতো ম্লেচ্ছ। ম্লেচ্ছ মানে অচ্ছুত, সবচেয়ে লোয়ার কাস্টে নিয়ে। এই ছোঁয়াছুঁয়ি থেকে শুরু করে আর হিন্দু ধর্মের ইনএবিলিটি কোট অ্যান্ড আনকোট টু অ্যাবজর্ব ইন ইসলাম ইনটু দেয়ার মূর্তি পূজা, যে জন্য মূর্তি পূজা নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব, আপনার এই জাতীয় একটা বিষাক্ত আবহাওয়া তৈরি হয়েছে। তবে আপনার হিন্দুত্ববাদী যারা প্রচার করেছে, অনেকে বলে যে জিন্না টু নেশন থিওরির কথা বলেছে। অ্যাকচুয়ালি জিন্নার আগে সাভাকার টু নেশন থিওরির কথা বলেছে। সাভাকার বলেছে মুসলমানদের ওয়ে অফ লাইফ, তাদের ম্যারেজ, তাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ সেপারেট আমাদের সাথে। দ্যাট ইজ এ ডিফারেন্ট নেশন। এই পর্যায়ে সাকিব আলীকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, যেটি হচ্ছে যে হিন্দু মুসলিম যে একটি বিষয়, সেই বিষয় নিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা বলি, সেটি কি আসলে সামনের সময়গুলোতে সংকট বা আশঙ্কার কোনো জায়গায় দেখছেন, বিশেষ করে দুই পারে, এপার বা ওপারে? আমি আজকে ধর্মমন্ত্রী একটি কথা বলছেন, এই বিষয়ে একটি ইঙ্গিত দিচ্ছেন, আমি সেটি উল্লেখ করতে চাই। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, এদেশের সংখ্যালঘুদের উপর কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন তিনি বরদাস্ত করবেন না এবং প্রয়োজনে এই লক্ষ্য পূরণে তিনি নিজের মন্ত্রিত্ব ছেড়ে দিতেও দ্বিধা করবেন না। ভারতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অজুহাত তুলে বাংলাদেশে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। আপনার কাছে জানতে চাই, আসলে এই সম্প্রীতি কি হুমকির মুখে পড়ার মতন কোনো অবস্থা আপনি কি দেখতে পান? আমি একটু আগেও আপনাকে প্রান্তিক, কেন্দ্র, ডায়নামিক্স, রেশিয়াল সুপ্রিমেসি এগুলো নিয়ে যেটা বলতে চাচ্ছি, যে আসলে ধর্মের মধ্যে দুটি গোষ্ঠীর মধ্যে, যদি এই দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি লাগানোটা শাসক গোষ্ঠীর স্বার্থের পক্ষে। এটা উনারাই করাচ্ছেন, রাজনৈতিক হাতিয়ার। হ্যাঁ, এটা উনারা করাচ্ছেন। এটা আমাদের সাধারণ মানুষরা করছে না, ওনাদেরকে করানো হচ্ছে, ইনসাইট করা হচ্ছে। সেই ইনসাইটমেন্ট আমি যেটা বলতে চাচ্ছি, যেটা ইসরায়েলে আছে, যেটা ইভেঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানরা আপনার অ্যাপোক্যালিপটিক করছিল। ইরান নিয়ে আমরা কথা বলেছি, ইরানের ব্যাপারে বা ইয়ের ব্যাপারে। হ্যাঁ, তারা আল আকসা মস্ক ভেঙে ফেলবে, তারা থার্ড টেম্পল করবে। হ্যাঁ, ওইদিকে যেমন দেখতে পাচ্ছেন, আবার আপনি দেখতে পাচ্ছেন মানে আমেরিকায় দেখতে পাচ্ছেন ইভেঞ্জেলিক্যালসদের, ইসরায়েলে দেখতে পাচ্ছেন রাইট উইং জুইশ, ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন রাইট উইং হিন্দু ইয়ে। সো আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যে পৃথিবীব্যাপী এই বিদ্বেষটা কিন্তু নানান জায়গায় ছড়ানো হচ্ছে। এবং এখন যেটা হচ্ছে কি, যে আগে এক সময় মানুষ কি করতো, মানুষের সাথে কিন্তু আল্লাহর বা সৃষ্টিকর্তার সম্পর্কটা খুব নিবিড় ছিল। সে চার্চে যেত অথবা সে আপনার মসজিদে যেত, সে যেটা তার উপাসনালয় সেখানে যেত, সেখানে তার যে ধর্মীয় যিনি গুরু থাকতেন তার সাথে তার একটা নিবিড় সম্পর্ক থাকতো। সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, মনে করতো যে তার জীবনের সৃষ্টিকর্তা একটা ইয়ে করবে। এখন কিন্তু তার সৃষ্টিকর্তার ব্যাপারে বিশ্বাসটা নেই অলমোস্ট। যেখানে নেই সেখানে হয়েছে কি, অনেক জায়গায় যেটা হচ্ছে সরকার এই জায়গাটা নিচ্ছে। এখন মনে হচ্ছে সরকারের কাছে বলতে হয়। আগে যেমন ছিল না, যে আপনি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু আপনার উপরে চার্জ কিন্তু ইয়ে করবে, আপনার উপরে দমন পীড়ন করবে, হ্যাঁ, নিপীড়ন করবে। ঠিক এখন কিন্তু হয়ে গেছে যে সরকারের বিরুদ্ধে আপনি কোনো কথা বললেই নিপীড়ন শুরু হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি অথরিটিটা কিন্তু এখন সরকারের দিকে গেছে এবং সরকার এখন এই জিনিসটাকে ব্যবহার করছে। বিশেষ করে যেই সরকারগুলোর মধ্যে বিরাট ইকোনমিক প্রবলেম আছে, আমি বলতে চাচ্ছি অর্থনৈতিক প্রবলেম। আপনি দেখবেন যে এটা ইন্ডিয়ার বেলায় প্রযোজ্য, এটা ইসরায়েলের বেলায় প্রযোজ্য, এটা আমেরিকার বেলায় প্রযোজ্য। সো এমনকি এটা চীনের ব্যাপারেও বলা হচ্ছে যে চীনের ভিতরের আপনি যদি আভ্যন্তরীণ দেখেন, চীন অনেক কিছুই ভালো করছে, সেটা বিষয়ে আমি কোনো সন্দেহ নাই, কিন্তু চীনও কিন্তু আভ্যন্তরীণভাবে তার ন্যাশনালিজমকে, বিশেষ করে তাইওয়ানের ব্যাপারে ন্যাশনালিজমকে সে ইনসাইট করে টু অ্যাজ এ লেজিটিমেসি সরকারকে বৈধতা দেওয়ার জন্য। তার মানে সরকারের বৈধতা, শাসক গোষ্ঠীর বৈধতা নির্ভর করছে সে মানুষকে কত রাগিয়ে তুলতে পারবে। যদি সে মানুষকে রাগিয়ে তুলতে পারে, মানুষ বলবে হ্যাঁ, আমার যে রাগ হচ্ছে এই রাগের কাজ তো উনি করতেছে। একটা কথা আপনাকে বলি,
আমি এটা একজন ইন্ডিয়ান হিন্দু একজন একাডেমিকের মুখ থেকে শুনেছি। তিনি বলছেন যে 1000 বছর ধরে মুসলিমরা হিন্দুদেরকে রুল করলো ইন্ডিয়াতে, এবং হিন্দুরা তেমন কোনো রেজিস্ট্যান্সই করতে পারে নাই। তো এইটা কিভাবে সম্ভব? তার মানে কি আসলেই মুসলিমরা কি আমাদের থেকে সুপিরিয়র? আসলে কি ইসলাম হিন্দুইজম থেকে সুপিরিয়র? দিজ আর দ্য লার্জার কোয়েশ্চেন্স, এগুলো হচ্ছে বড় কোয়েশ্চেন। তো এই যে ভিতরে যে একটা আপনার কনফিউশন বা বিভ্রান্তি বা এক ধরনের, আপনি যদি বলেন যে তার আত্মবিশ্বাসের অভাব, অনুপস্থিতি, এই অনুপস্থিতিটাকেই কিন্তু কাজে লেগিয়েছে আরএসএস কিন্তু এখানেই বলতে চাচ্ছে, আপা যেটা বললেন যে সাভারকারের থেকে, যে আপনার আশিস নন্দী বলে আর কি, যে আরএসএস যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে গিয়ে যে হিন্দু ধর্মকে ইসলাম বানাইতে চেয়েছে, মানে মার্শাল রেস করতে চেয়েছে। হ্যাঁ, আপনি আসলে যেটা হচ্ছে যে এই যে ক্রিশ্চিয়ানিটির মতো বা ইসলামের মতো প্রসলেটাইজিং বিশাল এক্সপেন্সিভ একটা রিলিজন তারা করতে চাচ্ছে হিন্দুইজমকে, যেটা হিন্দুইজম এটার জন্য স্ট্রাকচারালি রেডি না। এটা হিন্দুইজমের আপনার যে স্ক্রিপচার তার সাথে যায় না, তাদের ইডিওলজির সাথে যায় না, কিন্তু তারপরেও এটা করা হচ্ছে এবং তারা এটাকে পলিটিক্যালি ওনারা ইউজ করতেছেন। এটাকে ইউজ করছেন উনাদের নিজেদের আপনার রাখার জন্য, ক্ষমতাটা রাখার জন্য। That's how I see it. জি, আমি আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি আবার আপনার কাছে আসতে চাই যে আপা, তিস্তা চুক্তি নিয়ে আবারও একটু আলোচনা হচ্ছে। আপনি কিভাবে দেখেন, তিস্তা কি হবে? তিস্তা চুক্তিটা কি মনে হয় আপনার কাছে? এটা তো $1 মিলিয়ন কোশ্চেন আপনি করলেন, এটার উত্তর দিতে পারলে তো খুব খুশি হতাম। এই তিস্তা চুক্তি নিয়ে তো বহুদিন ধরে শেখ হাসিনার আমলেও তো শুনেছি যে এই চীনকে দিয়ে দেওয়া হলো। আপনার চীন একবার তো বোধহয় অ্যাম্বাসেডারও গেছিলো ওখানে, চীনের অ্যাম্বাসেডার ফিজিবিলিটি স্টাডি করতে, টেকনিশিয়ান গেল, ইঞ্জিনিয়ার গেল। আমরা তো মনে করলাম এই চুক্তি সহি হলো গেল বলে, হলো না তো। তো এবার আবার শুনছি যে আমাদের ফরেন মিনিস্টার যে চীনে গেলেন 2 দিন না 3 দিন আগে, সেখানে নাকি উনি বলেছেন যে ভারতের জন্য আমরা বসে, ভারত বলছে যে আমরা এটাকে সলভ করবো, তোমাদেরকে আমাদের ড্যাম বানিয়ে করে এটা তারা সলভ করে দেবে। তো ফরেন মিনিস্টার নাকি বলেছেন যে আমরা তার জন্য অপেক্ষা করতে পারবো না, আমরা চীনের কাছে এটা দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। পুরোপুরি নিয়েছি কিনা এটা এখন আসে নাই, তবে ফেসবুকে পোস্টিং দেখলাম। ফেসবুকে অবশ্য বিশ্বাসযোগ্য না সব কিছু, যে প্রাইম মিনিস্টার নাকি বলেছেন যে আমরা এটা চীনকেই দেবো বলে স্থির করেছি। কিন্তু আমার এখানে একটা বিরাট কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো এই, যে বাংলাদেশ কি ইন্ডিয়াকে সাম সর্ট অফ চাপে ফেলার জন্য এই জিনিসটা মানে চীনের কাছে দিচ্ছি আবার দেয় না? কারণ ওইখানে যে আপনার ইন্ডিয়া, চীনের একটা ফুটহোল হবে ওখানে, এটা ইন্ডিয়া অ্যালাউ করবে কিনা আমার সে বিষয়ে খুব গভীর সন্দেহ আছে। ইট ইজ সো ভাইটাল ফর দেম, ফর তারা মনে করে যে ওখানে যদি চীন, একটা কথা তো এই যে সেদিন তাজ হাসমি সাহেব ওনার টক শোতে বলছিলেন যে চীন আপনার ভারতকে ঘিরে ফেলেছে। ওই যে একটা কথা একবার আমেরিকান লিখেছিল না, অ্যানালিস্ট, যখন চীন এরকম বিভিন্ন জায়গায় বন্দর, পৃথিবী জুড়ে বন্দর স্থাপন করছিল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তো বলেছে যে স্ট্রিং অফ পার্ল, বলেছে ভারতকে চীন স্ট্রিং অফ পার্ল দিয়ে ঘিরে রেখেছে। বলে কীরকম? বলে পাকিস্তান উত্তরে, পশ্চিমে দিকে ইরান, এদিকে আপনার বাংলাদেশ, আর চীন তো আছি। তো সুতরাং আর ইন্ডিয়ারা তো যে কথা অ্যাম্বাসেডার সাহেব বললেন, সুপার সেন্সিটিভ অ্যাবাউট দেয়ার সিকিউরিটি ইস্যুস, মানে তারা একেবারে এত বেশি টাচি হয়ে যায় যে প্র্যাগমেটিক সাইডটা দেখতেই চায় না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি বহু ইন্ডিয়ান অ্যানালিস্ট যারা খুব নাম করা অ্যানালিস্ট, কিন্তু কথার মধ্যে আপনি দেখবেন বায়াসনেস চলে আসে, ঠিক পরিপূর্ণভাবে আনবায়াসভাবে জিনিসটা দেখতে চায় না। যে বাংলাদেশের সঙ্গে আমরা তিস্তা চুক্তি করলে অথবা গঙ্গার পানির সুস্থ বন্টন করলে পরে কী সিকিউরিটি রিস্ক আমাদের থাকতে পারে, যেটা অ্যাম্বাসেডার সাহেব প্রশ্ন তুলেছেন যে বর্ডারে তোমার কী রিস্ক আমাদের হতে পারে, যে তুমি এখানে বেড়া দেবে, তারপরে বলছো আমি বিএফএস বাড়িয়ে দিব, ব্যাপারটা কি?
ব্যাপারটা হলো তোমার ওভার সেন্সিটিভনেস অ্যাবাউট ইউর সিকিউরিটি কনসার্ন অ্যান্ড অলসো টু ডেমনস্ট্রেট, যে কথাটা আমি আগে বলেছি, যে টু প্রুভ দ্যাট আই অ্যাম সুপিরিয়ার টু ইউ, that sovereignty belongs to me, that border. I am the sovereign there. I can kill your people, I can abduct you, I can send drugs, you can do nothing. তো এই জাতীয় অ্যাটিটিউডে তো আপনার কোনো সময় আন্ডারস্ট্যান্ডিং হওয়া মুশকিল হয়। তিস্তা চুক্তি চাইনিজরা কিন্তু ধৈর্য ধরে বসে আছে বহুদিন ধরে। আপনি চাইনিজ কার্ড দেখিয়ে ইন্ডিয়াকে ভয় দেখাবেন আর তাকে আপনার ওয়েটিংয়ে রাখবেন forever, that is not a good diplomacy. কারণ আমাদের বাংলাদেশে পৃথিবী জুড়েই এই ইরান যুদ্ধের পরে বিশেষ করে পৃথিবী জুড়ে তখন যে কথাটা শুনলে পরে তখন নার্ভাসই লাগে যে নট অনলি ওয়ার্ল্ড ইকোনমি উইল গো ইনটু রিসেস, বাট ইট ক্যান গো ইনটু আপনার একেবারে ডিপ্রেশনে চলে যেতে পারে। ডিপ্রেশনে চলে গেলে পরে আপনার পৃথিবী শুদ্ধ লোক তো সাফার করবে। প্রেডিকশন আছে যে থাউজেন্ডস অফ পিপুল নাকি আপনার মারা যাবে ফ্যামিলি এই ইরান যুদ্ধের পরে আর কি। সেখানে মানে যেভাবে আপনার ওয়ার্ল্ডের আসল কথা থেকে সমস্ত বিশ্ব ব্যবস্থা যেটা দ্বিতীয় মহাযুদ্ধের পরে খুব মেটিকুলাসলি আপনার সেট আপ করা হয়েছিল, ইউনাইটেড নেশন, ইন্টারন্যাশনাল ল, ওয়ার্ল্ড ব্যাংক, দিস দ্যাট, সবই কিন্তু পশ্চিমাদের ফেভারে, যেটা আপনার ইরানের ফরেন মিনিস্টার একদিন ফাঁস করে দিয়েছে যে সবগুলি ইন্টারন্যাশনাল ল হলো ওদের ফেভারে, আমাদের ফেভারে কিছু নাই। দে আর ডেড নাও। ডেড নাও মানে কি? আপনার নতুন বিশ্ব ব্যবস্থা আসবে। নতুন বিশ্ব ব্যবস্থা আসা মানে একটা টার্ময়েল। যে কোনো নতুন জিনিস আসার আগে পুরানা জিনিস ভেঙে পড়লে একটা টার্ময়েলের মধ্যে দিয়ে চলে আসি। তো আমাদের বাংলাদেশের জন্য আপনার আমি মনে করি বর্তমান রেজিমের যারা ক্ষমতা নিয়েছে খুব অল্প দিনের হয়েছে, ইকোনমিক ডিপ্লোমেসিটা উইল বি মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ইকোনমিক্যালি যদি ডিল করতে না পারে বাংলাদেশে, বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টর, আপনার 6 মাসের মধ্যে লোক রাস্তায় নেমে যাবে। এবং এই ইকোনমিক ডিপ্লোমেসি আপনার একমাত্র চায় না আপনাকে, কারণ আপনার তো ডেফিসিট বাজেট, আপনার প্রেডিকশন তো যেটা বাজেটে সেটা তো ডেফিসিট বাজেট কোনো অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু তা গভর্নমেন্টের তো টাকা ধার করতে হয়, বড়োইং করতে হয়। একমাত্র বড়োইং কান্ট্রি হলো চায়না। আমার মনে আমাদের ফরেন মিনিস্টার নিশ্চয়ই এই কথাটা উঠেছে, চায়না তো সব কথা তো আর প্রেসে আসে না, তারা নিশ্চয়ই টাকা পয়সার কথা, হাসিনাও তো গেছিলো টাকা চাইতে। সুতরাং এখন এই যে আপকামিং যে ডিপ্রেশন বলবো না, সরি, রিসেশন যদি আসে ইকোনমিক, তাহলে আমাদের টাকা পয়সার জন্য ইয়েতে যেতে হবে, চীনের কাছে যেতে হবে। সুতরাং চীনকে ঝুলিয়ে রাখা ইনডেফিনিট পিরিয়ডের জন্য উইল নট বি এ গুড ডিপ্লোমেসি। অ্যাট দি সেম টাইম ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এখানে ভীষণ চাপ আসবে, যেটা যেন না করা হয়। এবং আমাদের দেশের সরকার যত দুর্বল হবে সেই সরকারকে তত বেশি নাচানো যাবে। এবং সরকার এখন পর্যন্ত আমি মনে করি আনফর্চুনেটলি এখন পর্যন্ত ভুল ফুটিংয়ে আছে। কারণ আপনার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট মানে হলো আপনি লোকের সাপোর্ট নিয়ে সরকার গঠন করেছেন। আপনি ফার্স্ট অফ অল সারা পৃথিবী ভরি আগে অতটা ছিল না, ইদানিংকালে পলিটিশিয়ানদেরকে লোকে বিশ্বাস করে না। আমেরিকানদের একটা কথা আছে, পলিটিশিয়ান মানে করাপ্ট। তো এখন কিন্তু বিশ্বাস করতে হয়, কারণ দে নো দি আর্ট অফ পলিটিক্স। এই বিশ্বাসটা আপনার একটা ইলেকটরাল প্রসেসের ভিতর দিয়ে আসে, একটা ক্রেডিবল ইলেকশনের ভিতর দিয়ে। আনফর্চুনেটলি আমাদের এই ইলেকশনটাও ম্যানেজড ইলেকশন হলো, এটা খুবই দুঃখের বিষয়। এবং যারা করেছে এটা ম্যানেজড, আপা কেন বলছেন, কিভাবে এটা ম্যানেজড একটু বলবেন? ম্যানেজ কীভাবে হবে আমি বলি আপনাকে। আপনি একটা পলিটিক্যাল পার্টিকে যদি, প্রফেসর ইউনূসের সরকার তো নিউট্রাল সরকার, কেয়ারটেকার সরকার বলতে পারে, ইন্টারিম সরকার, নিউট্রাল, এত কোন সাইড নেওয়ার কথা ছিল না। উনি যে লন্ডনে গেলেন, গিয়ে তারেক রহমানের সঙ্গে ডিল করে আসলেন, কী ডিল করে এসেছেন আমরা জানি না, এটা কি ওভারলি উনি কি সাপোর্ট দিয়ে দিলেন না তাকে? তারপরে যখন তারেক রহমান সাহেব, নট এগেন্স্ট বিএনপি, আমি অ্যানালিসিস করছি, তারেক রহমান সাহেব যখন দেশে ফেলেন তাকে যে রিসিপশনটা দিল, হেড অফ দি স্টেট কেউ দেয় না। সেদিনই তো ডিক্লেয়ার করা হয়ে গেছে হি ইজ আনডিক্লেয়ার প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। তারপরে আপনার ব্যুরোক্রেসি যে হেল্প করেছে সেটা তো রেজওয়ানা স্বীকারই করেছে যে আমরা আটকে রেখেছিলাম, উগ্রবাদকে আসতে দেবো না। তো রেজওয়ানার কাছে আমার প্রশ্ন, ধরে নিলাম আমি জামাত উগ্রবাদী দল,
তো বড় জোর আপনার জামাত 30টা সিট বেশি পেত, তাহলে কি আপনার জামাত সরকার গঠন করতো না। কিন্তু বিএনপি আপনার 2/3 পেত না, বিএনপি মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করতো। 2/3 একটা পার্লামেন্ট মানি হলো একটা কার্স, কারণ সেটা আপনার স্বৈরাচারী হয়ে যায়। তো এই একটা অবিশ্বাস তো অলরেডি লোকের মধ্যে এসেছে যে তুমি ম্যানেজ ইলেকশন করে এসেছো, এটা সবাই বলছে। আপনার পারসেপশন ইজ মোর রিয়েলিস্টিক দ্যান দ্য রিয়েল থিং। তারপরে আপনার আমি গণভোট মানব না, আমি জুলাই সনদ মানব না, 70% লোক বলেছে ইয়েস, তুমি তাদেরকে বলছো না। তো তারা তখন কী করবে? তোমার কাছে এলিজিয়েন্স, তার যে সমর্থন, তার প্রতি যে তোমার প্রতি ভালোবাসা, তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করা, সেখান থেকে সে সরে আসবে, আপনার বেসটা সরে যাবে। তখন মোর অ্যান্ড মোর দিস রেজিম হাসিনার মতো আপনার ডিপ স্টেটের হাতে ধরা দেবে। ডিপ স্টেট কারা আমরা জানি, যারা রিয়েল পাওয়ার ব্রোকার, তারাই আপনার পলিটিশিয়ানদেরকে মুঠার মধ্যে রাখে। পলিটিশিয়ানরা জেলে যায়, কিন্তু ডিপ স্টেটের লোকরা তো জেলে যায় না, তারা কিন্তু ঠিকই থাকে, কিন্তু পলিটিশিয়ানরা জেলে যায়। তো ডিপ স্টেটের হাতে পড়ে যাবে তোমরা, পড়ে গেলে পরে তো এই সরকার কতদিন আপনার ইকোনমিক ট্রাবল করতে পারবে, ট্যাকেল করতে পারবে? আপনি মানুষের বিশ্বাসটা থাকলে পরে মানুষ তখন অনেক কিছু সহ্য করে। না ভাই, ওনারা চেষ্টা করছেন, করবেন কি? কিন্তু আমি যখন দেখি যে আমার বিশ্বাস তুমি হারিয়ে ফেলেছ। এখন যেটা আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমি মানি না জুলাই সনদ, আমরা সাইন করেছি ইলেকশন পাওয়ার জন্য, তো এটা প্রতারণা। তো প্রতারককে কে বিশ্বাস করে? সুতরাং ইকোনমিক্স এই বিশ্বাসটা ফেরত আনতে হবে এই সরকারের লোকের কাছে। অবিলম্বে জুলাই সনদকে মহামান্য স্পিকার একটা খুব ভালো স্টেটমেন্ট দিয়েছেন আজকে। উনি বলেছেন যে গণভোট না মানলে দেশে ঐক্য আসবে না। এটা তো উনি খুবই সুন্দর কথা বলেছেন, কারণ যে সমস্যা আমাদের সামনে আসতেছে এই যুদ্ধের পরে এবং পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের ফলে, কারণ এখানে ডিপ্লোমেসির প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনার মাল্টিপোলারিটি আনতে হবে বিশ্ব করে, আপনার যেটাকে আমরা বলি আপনার নিরাপত্তাটা, কৌশলগত নিরাপত্তাটা, যত দেশের সঙ্গে আমি মানে রিজিওনাল বলেন বা আপনার ইন্ডিভিজুয়াল কান্ট্রি বলেন আমি সম্পর্ক রাখতে পারবো, তত আমার ফরেন পলিসি অবজেক্টিভটা ফুলফিল হবে। ইকোনমিক ডিপ্লোমেসির প্রায়োরিটি এই গভর্নমেন্টের নাম্বার 1, সেখানে আপনার চীনকে লাগবে। তো আপনি এটা কতক্ষণ, আপনি তিস্তার কথায় আসি, এইবার এই সরকারের মূল স্থির করতে হবে যে কাকে দেবে। কিন্তু ইন্ডিয়া থেকে আপনার খুব চাপ আসবে। ইন্ডিয়া থেকে যে আমি আসার সময় কাগজ দেখছিলাম, এখন যে হাইকমিশনারকে পাঠাচ্ছেন তিনি একজন খুব সিজন পলিটিশিয়ান এবং জুনে আসছেন, হ্যাঁ, ত্রিবেদী, এবং উনি বাঙালি এবং উনি বাংলা ভাষায় নাকি দক্ষ। তো আমি ভাবছি যে আমরা তো খুব ইমোশনাল জাতি, তো উনি আবার এখানে এসে বাংলা সাহিত্যটাই তো এই সমস্ত বলে টলে আমাদেরকে ইমোশনালি চার্জ করে নিজের কাজ গুছিয়ে নিয়ে চলে যায় কি না বুঝতে পারছি না। না, ঠাট্টা করে বলছি, আমি বলছি যে আমাদের খুব অ্যাস্টিউট ওনাদের মতো ডিপ্লোম্যাটের দরকার হবে, যারা আপনার ডিপ্লোমেসি বোঝে, ডিপ্লোম্যাটিক কীভাবে ডিলিং করতে হয়, ইনস্টিটিউশনের দরকার হবে। সবচেয়ে বড় কথা যেটা দরকার হবে সেটা হলো যে আমাদের ইমোশনাল হওয়া চলবে না, আমরা খুব ইমোশনাল হয়ে যাই। আর একটা জিনিস আমি দেখলাম কাগজে লিখেছে যে ত্রিবেদী আসতেছেন উনি আপনার তিস্তার কথা বলতে, গঙ্গার নবায়ন চুক্তি ওটার কথা বলতে, তো সীমান্তর কথা কিন্তু বলে নাই উনি। কিন্তু বলে কাগজ কিন্তু এটা বলে নেই যে আমরা শেখ হাসিনা যে সমস্ত ট্রিটিগুলি করে গেছে সেগুলো আমরা রিভিউ করবো, আমরা কিন্তু সে কথাটা বলি না, এই গভর্নমেন্ট বলে না এখন পর্যন্ত। আমি রিভিউ কেন করব না? আমরা তো অনেক কথা জানি যে যেভাবে করিডোরগুলি দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের সভারেনিটি উইল বি অ্যাট স্টেক। তো এগুলো আমরা আলোচনা করব না? যদি আগে থেকে ত্রিদেবীকে জানিয়ে দিই যে আমরা কিন্তু এগুলি, এটা আমাদের ডেস্ক, এটা আমাদের টেবিলে আছে এজেন্ডায়। তো খুব কেয়ারফুলি আমাদের চলতে হবে এই এক্সিস্টিং সিচুয়েশনে। সেই জন্য আমাদের জাতীয় ঐক্য এসেনশিয়াল। এটা বিএনপির উচিত জাতীয় ঐক্যটা, কারণ বিএনপির হাতেই কিন্তু এখন আমাদের সাকসেসের কাঠিটা।
বিএনপি যদি আমাদেরকে ঠিকমতো এখানে চালিত করতে না পারে, জাতীয় বিএনপিও বিপদে পড়বে, আমরাও বিপদে পড়বো। আই এম নট ক্রিটিসাইজিং বিএনপি, কিন্তু আমি বিএনপির ওয়েলিশন হিসেবেই বলবো যে পার্টিকে, যেটা জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, যেটার জন্য বেশিরভাগ বাঙালি মুসলমান আমাদের যারা মেজরিটি সেই আইডিওলজিটাকে ধারণ করেছে, এই পার্টিটাকে টিকিয়ে রাখার দায়িত্ব এখন বিএনপির হাতে। তো এটাই আমার মানে তিস্তার উপরে এটাই আমার জি বক্তব্য। আপা, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সাকিব ভাই, আপার অনেক কথা আমরা শুনছিলাম, শুনতে শুনতে কোথায় চলে যাই ঠিক বুঝতে পারি না। আমি শেষ করব আপনাকে দিয়ে। আসলে একদিকে চীন, একদিকে ভারত, মাঝখানে আমরা এক ধরনের চাপ পড়ে গেছি। আপনি একজন সাবেক কূটনীতিক হিসেবে এই জায়গা থেকে কিভাবে উত্তরণ হবে? কূটনীতিক হিসেবে এখন আমার কিন্তু কোনো কনক্লুশন আপনাকে দেওয়া উচিত না, আপনাকে এক্স্যাক্ট কনক্লুশন। কিন্তু আমি যেহেতু কিন্তু আমি আপার সাথে একটু ডিসএগ্রি করব এখানে। আমি মনে করি, আমি দেখতেছি হচ্ছে লেগেসি, আমি দেখতেছি পাস্ট রেকর্ড, হিস্ট্রি। আমরা জানি পানি নিয়ে ভারতের সাথে আমাদের কি কি হয়েছে। আমি আর এর মধ্যে বেশি চর্বিত চর্বণ করতে চাই না। বিষয়টা হলো, আমি যেটাকে বুঝি, একটু আগেই আপা কিন্তু বলেছেন একটা জিনিস, যে আমাদের অবকাঠামোর জন্য লোন দেওয়ার মতো, ঋণ দেওয়ার মতো একমাত্র দেশ হচ্ছে চীন। চীনের লাগবেই, চীনকে ছাড়া আমাদের বাজেট, এই আপা যেটা বলেছেন, বাজেট চালানো যাবে না। তাহলে চীন আবার যদি আপনার কাছ থেকে বলে যে এটা হচ্ছে পূর্ব শর্ত, যে তিস্তাটা দিতে হবে, প্রজেক্টটা না হলে এগুলো একটাও পাবে না, ঝুলিয়ে রাখতে পারবে না, ঠিক আছে, ঝুলিয়ে রাখতে পারবে না। এবং আপনার মনে আছে যে শেখ হাসিনার সাথে লাস্টে বেইজিং কি ধরনের বিহেভ করেছিল, একদিন আগে পাঠিয়ে দিয়েছিল। এবং তার আগে কিন্তু ওই নরেন্দ্র মোদী কিন্তু বলেছিল যে তারাই তিস্তা দেখবে। সো আমি মনে করি বিএনপির আসলে, মানে বিএনপি সরকারের আসলে কোনো জায়গাই নেই, তার চীনকে এটা দিতেই হবে। আমি যেভাবে দেখছি যে আপনার টাকাটা লাগবে, টাকার জন্য আপনার চীনকে দিতে হবে। আপনি কোথায় যাবেন এটা? আদারওয়াইজ ইউ গো ব্যাংক্রাফট, মানে ব্যাংক্রাফট তো হবে না। এখন ভারতের চাপ হচ্ছে সেকেন্ডারি, প্রাইমারি তো হচ্ছে আমাদের বাজেটটা তো চালাতে হবে, আমাদের দেশের অর্থনীতি তো চালাতে হবে আপনাকে। আমি যেভাবে বুঝি আপা, আমাকে তো একটা জায়গায় প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, তো সেই প্রায়োরিটিতে, এবং আমার কথা হচ্ছে যে আপনারা 15 বছর ধরে তিস্তার ব্যাপারে কিছু করেন নাই। এবং আমি যেটাকে বুঝি যে চীনের সাথে আমাদের সম্পর্ক, আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, আমাদের একটা নতুন ব্যালেন্স করা দরকার ইয়ের সাথে, ভারতের সাথে। সেখানে আমাদের বলতে হবে যে চীনকে, আমি যেভাবে ভারতের সাথে, যে চীন আমাদের ভূখণ্ড থেকে কখনোই তোমাদেরকে হুমকি দিতে পারবে না, কিন্তু তাই বলে চীনের সাথে আমাদের যে অর্থনৈতিক যে সহযোগিতা বা প্রতিরক্ষা সহযোগিতা, এগুলোর ব্যাপারে তো আমরা ভারতকে কোনো ভেটো পাওয়ার দিতে পারি না। আমেরিকা এখন বর্তমানে যেহেতু ধরেন আমেরিকা যদি বলে আপনাকে যে কালকের থেকে আমি আপনাকে গার্মেন্টস আসতে দিব না, যদি সরকারের এইরকম ক্ষমতা থাকে, তাহলে আমার এটা আমেরিকার কথা শুনতে হয়, সোজা কথা। ট্যারিফ যখন বসিয়েছিল তখন কিন্তু আমার কথা শুনতে হচ্ছিল, কিন্তু যখন আমরা দেখলাম যে ট্যারিফটা বেআইনি বলে ঘোষণা হয়ে গেছে, বিচার ওদের আদালতই করে দিয়েছে, সুতরাং তাদের সরকারের যখন ক্ষমতা নাই, আমি সত্যি কথা বলতে, আমাদের উপরে হুমকি দেওয়ার, তখন আমি আমেরিকাকে আমার অগ্রাধিকার দ্বিতীয় জায়গায় আসবে। আমি চীনকে প্রথমে, মানে এরপর এইভাবেই তো আমাকে দেখতে হবে যে তারপরে কোনটা দরকার। আমার প্রায়োরিটি বেসিসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, অবশ্যই নিতে হবে, প্রত্যেকটা ব্যাপারে প্রায়োরিটি বেসিস। ইকোনমিক হচ্ছে ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। আপনাদের দুজনের কাছ থেকে অনেক চমৎকার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনছিলাম, আরো শোনার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সময়।